জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সাথে আছি আমি সিউল আহমেদ। গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণে কালকের মধ্যেই বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। আরও দুই উপদেষ্টা সহ গণভবন পরিদর্শন করে তিনি বলেন, এই জাদুঘরে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের দুঃশাসনকাল এবং জুলাই বিপ্লবের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হবে। শিগগিরই জাদুঘরটি জনগণের জন্য উন্মুক্ত করা হবে। সকালে সাবেক প্রধানমন্ত্রী বাসভবন গণভবন পরিদর্শন করেন গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় উপদেষ্টারা জানান, বিগত সরকারের 16 বছরের দুঃশাসনের স্মৃতিচিহ্ন এবং ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মৃতি সংরক্ষণ করবে এই জাদুঘরে। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে জানিয়ে উপদেষ্টারা জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই থাকবেন। সালের জুলাইয়ের যেই গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং এই ফ্যাসিবাদী যেই শাসন, এই শাসনের সময়কার যেই জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল তাদের সাথে কথা বলেছি, তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কিভাবে দেখতে চাই এবং একটি ফর্মাল কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে এবং কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব। 1 টাকা দিয়ে তো মালিকানা নিয়ে নেওয়া হয়েছিল না? 1 টাকা দিয়ে কি মালিকানা নেওয়া হয়েছিল? জনগণের ছিল কতখানি? আমরা জনগণের জন্য এটা উন্মুক্ত করার চিন্তা করছি। ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। সব মামলা মোকদ্দমা নিষ্পত্তি করে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন ত্রাণ, পুনর্বাসন ও মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করে কথা জানান উপদেষ্টা। মুক্তিযোদ্ধাদের বিষয়টি সুরাহা করার জন্য সর্বাত্মক সহায়তা করার কথাও জানান ফারুক আজম। বলেন, সত্যিকারের মুক্তিযোদ্ধারা যাতে সম্মানিত হন সে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও আর্থিক সহায়তা নিয়ে ত্রাণ উপদেষ্টা জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা হয়েছে। এজন্য কেন্দ্রীয় কমিটি করা হয়েছে, পর্যায়ক্রমে জেলা উপজেলা পর্যায়েও কমিটি করার কথা জানান তিনি। মুক্তিযোদ্ধাদের বিষয়টাই সুরাহা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে যাতে সত্যিকারের মুক্তিযোদ্ধারা সম্মানিত হন। অনেক রকমের মামলা মোকদ্দমা আছে, এই সমস্তগুলো নিষ্পত্তি করেই আমরা প্রক্রিয়াগুলো ইনিশিয়েট করব। ভারতের কাছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয় বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে শেরেবাংলা নগরের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুষ্পার্ঘ অর্পণ করে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, বাংলাদেশের মানুষের শান্তি ও সার্বভৌমত্ব পছন্দ করছে না ভারত। শেখ হাসিনা বাংলাদেশে নেই, সেই কষ্ট ভারতের নীতি নির্ধারকরা ভুলতে পারছেন না। এদেশের জনগণ নয়, ভারতের কাছে শুধুমাত্র শেখ হাসিনাই নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া তিনি আরও বলেন, ভারতের সাথে বাংলাদেশের অমীমাংসিত অনেক বিষয় আছে, তবে আমরা পরস্পরের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি। কোনো বিশেষ ব্যক্তি ও দলের সাথে যোগাযোগ বাংলাদেশের মানুষ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে আসুক, বাংলাদেশের মানুষ একটি সার্বভৌম দেশে বসবাস করুক, এটা কি ভারতের নীতি নির্ধারকরা তারা মোটেই পছন্দ করছেন না? তারা এটাকে মেনে নিতে পারছেন না। শেখ হাসিনা আজকে বাংলাদেশে নেই, এই কষ্ট, এই দুঃখ ভারতের নীতি নির্ধারকরা কি ভুলতে পারছেন না? তাহলে তো আপনারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয়। আপনাদের কাছে শুধু একজন মাত্র ব্যক্তি নিরাপদ, তিনি শেখ হাসিনা। মানি লন্ডারিংয়ের অভিযোগ থেকে বিএনপির শীর্ষ 6 নেতাসহ 9 জনকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।
অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া বিএনপি নেতারা হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। এছাড়াও অব্যাহতি পাওয়ার তালিকায় আছেন এম মোর্শেদ খান এবং আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিত আওয়াল। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো দালালিক প্রমাণ না পাওয়া যায়নি। প্রসঙ্গত 2018 সালে একাদশ সংসদ নির্বাচনের আগে ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পোশাক শিল্প এলাকায় নিয়োজিত শিল্পাঞ্চল পুলিশ ইউনিট বাতিলের দাবি জানিয়েছে মজুরি আন্দোলনের ঘটনায় অনুসন্ধানকারী গণতদন্ত কমিটি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের বক্তারা বলেন, সরকার পরিবর্তনের সময় গার্মেন্টস সহ অন্যান্য শিল্প কারখানার প্রায় 100-র বেশি শ্রমিক নিহত হয়েছেন। যারা আহত হয়েছেন তাদের এখনও কোনো সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি। শ্রমিকদের সাথে বিগত আওয়ামী লীগ সরকারের মতোই অন্তর্বর্তীকালীন সরকার আচরণ করছে বলে অভিযোগ করেন তারা। মজুরি নিয়ে যাতে শ্রমিকদের আন্দোলনে নামতে না হয় সেটি নিশ্চিতের পাশাপাশি শ্রমিক হত্যা যথাযথ তদন্ত দাবি করে গণতদন্ত কমিটি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত সহ 9 দফা সুপারিশ করেন তারা। যাতে এখানে উপস্থিত থেকেই আসলে তাদেরকে দমন পীড়নটা করা যায়, সেই জন্য শিল্পাঞ্চল পুলিশ গঠন করা হয়েছে। আমরা আজকের এই তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের এই দিনে আমরা জোর গলায় দাবি জানাতে চাই, এই শিল্পাঞ্চল পুলিশ ইউনিট বাতিল করতে হবে, তাদেরকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। শিল্পাঞ্চল পুলিশের আমাদের প্রয়োজন নেই। পুলিশ ও তৎকালীন সরকারি দলের সন্ত্রাসী বাহিনী শ্রমিকদের উপর হামলা করেছে, গুলি করে হতাহত করেছে, তারপরে আবার সেই শ্রমিকদের নামে মিথ্যা মামলা দিয়ে আটক করেছে, নির্যাতন করেছে। হয়রানি এখনও অব্যাহত আছে। অবিলম্বে সবাইকে ক্ষতিপূরণ দিয়ে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হলে এ আদেশ আসে। এর আগে বাড্ডার থানার হৃদয় আহমেদ হত্যা মামলায় 3 দিনের রিমান্ড শেষে দিলীপ কুমার আগরওয়ালকে আদালতে হাজির করা হয়। অসুস্থতা এবং বিশিষ্ট ব্যবসায়ী বিবেচনায় জামিন ও কারাগারে বিশেষ সুবিধা চেয়ে আবেদন করেন দিলীপ কুমার আগরওয়ালের আইনজীবী। পক্ষান্তরে জামিন বাতিল চান প্রসিকিউশনকে সহায়তা করা আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে দিলরুবা আফরোজ তিথির আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সাথে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কারাগারের প্রতি নির্দেশ দেওয়া হয়। এখন চারদিক থেকে নিচ্ছ একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। সরকারি চাকরিতে বয়সসীমা 35 করার দাবিতে সমাবেশ করছে চাকরি প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগে বেলা 11টা থেকে সমাবেশে জড়ো হতে থাকেন আন্দোলনরত চাকরি প্রত্যাশীরা। এ সময় তারা বলেন, বিগত সরকার বেশ কয়েকবার চাকরিতে বয়স বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি। অন্তর্বর্তী সরকারকে এই দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, দেশের মানুষের গড় আয়ু বাড়ার ফলে তাদের চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো এখন যৌক্তিক। পাশাপাশি একাডেমিক জট, করোনা মহামারী সহ একাধিক কারণে স্নাতক ডিগ্রি নিতে বা নিয়োগ পরীক্ষাও দেরি হয়েছে বলে দাবি করেন তারা। 30 নাকি 35 এই বিতর্ক আমি খুব ভালো করে বুঝি না, কিন্তু আমি মনে করি চাকরির আবার বয়সসীমা কি? আমার যদি যোগ্যতা থাকে তাহলে 40 বছর বয়সে আমি চাকরি পেতে পারি। সামরিক বাহিনীর অফিসার, একজন আমলা নিজেরা চাকরি শেষ করবার পরে যদি আবার চুক্তি ভিত্তিতে নিয়োগ পেতে পারে, তাহলে এই তরুণ যারা ইতিহাস তৈরি করবো তারা পাবে না। মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করা সহ শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূর করতে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবি বাংলাদেশ শিক্ষক সমিতির। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি এই দাবি তুলে ধরেন। সম্প্রতি সারা দেশে শিক্ষক লাঞ্ছিত ও জোরপূর্বক পদত্যাগ করানোর তীব্র প্রতিবাদ করে তিনি বলেন, পদত্যাগপত্র বাতিল করে স্বপদে পুনর্বহালের আদেশসহ প্রজ্ঞাপন জারি করতে হবে সরকারকে। এছাড়া শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি সব বৈষম্য দূর করতে জাতীয় শিক্ষানীতি 2010 দ্রুত বাস্তবায়ন সহ 11 দফা দাবি তুলে ধরেন তিনি। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলি প্রথা চালু করার আহ্বান জানান।
শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণ করার লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি 2010 এর দ্রুত বাস্তবায়ন করা, ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় পরিচালনা করা, স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা। বৈষম্য বিরোধী আন্দোলনে পটুয়াখালীতে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান দিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে নিহত 22 জনের পরিবারের সদস্যদের হাতে 1 লাখ টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন জামায়াতের নেতারা। এ সময় স্বজনদের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এর আগে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তী সময়ে সড়কে শৃঙ্খলার দায়িত্ব পালন করায় শিক্ষার্থীদের সম্মাননা সনদ প্রদান করেছে আইনি সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন। দুপুরে রাজধানীর বনশ্রীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা সনদ দেওয়া হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 116 জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন আশোক ফাউন্ডেশনের দায়িত্বশীলরা। অনুষ্ঠানে সংগঠনটি জানায়, শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়া এ আন্দোলন পূর্ণতা পেত না। তাদের ভূমিকা ছিল অবিশ্বাস্য। শত অত্যাচার নিপীড়ন সহ্য করেও তারা থেমে যাননি। অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। আমরা সার্বক্ষণিক তাদের ছাত্রদের সাথে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে ছাত্রদের পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। যারা এখানে ছিলেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, অবশ্যই কিছু ফেস আছে যারা প্রথম থেকেই ছিলেন, কাজেই তাদেরকে যতটুকু সম্মানিত করা যায় আমরা সেটা চেষ্টা করব। এখন চারদিক থেকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। মুজিব জলবায়ু সমৃদ্ধ পরিকল্পনা বাতিলের দাবি উঠেছে। পরিকল্পনাটি অগণতান্ত্রিকভাবে শুধু দলীয় রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে নেওয়া হয়েছিল জানিয়ে এ দাবি করে জলবায়ু ন্যায্যতা জোট বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশ ক্লাইমেট ফান্ডের সংস্কার ও স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে জলবায়ুর ঝুঁকি নিরসনে গুরুত্ব দিতে আহ্বান জানায় সংস্থাটি। সকালে প্রেস ক্লাবে জলবায়ু নীতি পরিকল্পনা প্রণয়নে স্বচ্ছতা ও ন্যায্যতা এবং বাস্তবায়নে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক সংস্কার ভাবনা শীর্ষক আলোচনায় বক্তারা এসব দাবি তোলেন। বলেন, জলবায়ু খাতে বিপুল অর্থ বরাদ্দ ব্যয় করা হয়েছে শুধু অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে। এজন্য জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা অর্জনের যৌক্তিক সীমা নির্ধারণ ও ভিন্ন ভিন্ন জনগোষ্ঠী চাহিদা বিবেচনায় নিয়ে পরিকল্পনা সাজানোর তাগিদ দেন বক্তারা। নরসিংদীর পলাশে শ্রমিকদের একাংশের হামলা, ভাঙচুর ও লুটপাটের পর জনতা জুট মিল লিমিটেডের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার সকালে নোটিশ দিয়ে শ্রমিকদের মিল বন্ধের বিষয়টি জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে জনতা জুট মিলে হামলা চালায় 14 দফা দাবিতে আন্দোলন করা বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ। মিল কর্তৃপক্ষের দাবি, গেল 3 থেকে 6 সেপ্টেম্বরের মধ্যে কিছু শ্রমিক প্রতিষ্ঠানের অভ্যন্তরে দাঙ্গা হাঙ্গামা, বেআইনি ভয়ভীতি প্রদর্শন এবং ভাঙচুরে লিপ্ত ছিল। এ অবস্থায় প্রতিষ্ঠানের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে পড়ে। তাই বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল শ্রমিককে কাজে যোগ দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। মিলটিতে প্রায় 7,000 শ্রমিক কর্মরত ছিলেন। পুনরায় চালু করার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে SN কর্পোরেশন এর শিপ ব্রেকিং ইয়ার্ডে আগুনে 12 শ্রমিক দগ্ধ হয়েছেন। এর মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক হয় তাদের আইসিইউতে রাখা হয়েছে। বেলা 11:30টার দিকে সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি।
চিকিৎসকরা জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আসা রোগীদের 2 থেকে 90% পুড়ে গেছে। তাদের মধ্যে কয়েকজনের শ্বাসনালীও পুড়ে গেছে, যাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হতে পারে। এদিকে চিকিৎসায় সর্বোচ্চ সহায়তা আশ্বাস দিয়েছে মালিক কর্তৃপক্ষ। 12 জন রোগী আসে সীতাকুণ্ড একটা শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে। এদের পার্সেন্টেজ অফ বার্ন হচ্ছে 90% থেকে এবং সর্বনিম্ন 2% পর্যন্ত বার্ন আছে, এবং একজন ছাড়া বাকি সবারই শ্বাসনালী পোড়া আছে। 7 জনের অবস্থা খুবই গুরুতর, এবং ওই শিপইয়ার্ড এগুলো আমরা ট্রান্সফার করার জন্য অলরেডি কাগজপত্র সব রেডি করতেছে। 12 জন তো 7 জন খুবই গুরুতর, কারো 70%, কারো 90%, কারো 80% বার্ন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।